আসসালামু আলাইকুম। গত ১লা জুন আমরা তাবলিগের উদ্দেশ্যে ৫৮ জনের একটি জামাতের সঙ্গে সফর করেছিলাম কুড়িগ্রাম জেলার সর্বশেষ উপজেলা ইন্ডিয়ার বর্ডার সংলগ্ন অঞ্চল ভুরুঙ্গামারী। বাসের এই সফরে সিটহীনতা এবং সফরের দীর্ঘত্বের পাশাপাশি গরমের তীব্র তাপ থাকার কারণে যাত্রার সময় কিছুটা কষ্ট হলেও আল্লাহর রহমতে আমরা সহি সালামতেই পৌঁছতে পেরেছিলাম। এখানকার পশ্চিম গোছিডাঙ্গার এই মসজিদে আমরা অবস্থান করেছিলাম। এই মসজিদকে ওই অঞ্চলের সবগুজারির মসজিদ বলা হয়। এটি একটি কুয়েতি সংস্থার তৈরি করা। এর সংলগ্ন রয়েছে একটি মাদ্রাসা, যার নাম নিকাত উদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসা। মেইন রোড ঘেঁষে এই মসজিদের অবস্থান হওয়ার কারণে যানবাহনের আওয়াজ এখানকার নিত্য সময়ের ঘটনা হলেও দৈনিক কার্যক্রমের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলে না। মসজিদটি বেশ প্রশস্ত এবং সঙ্গে রয়েছে পর্যাপ্ত অজু ইস্তেঞ্জাখানার ব্যবস্থা, যা এই মসজিদের বৈশিষ্ট্যকে আরও উন্নত করে। বরাবরের মতোই তাবলিগ ও জামাতের সমস্ত কার্যক্রমের পাশাপাশি আমরা বিভিন্ন দর্শনীয় স্থানেও ভ্রমণ করেছিলাম। তার মধ্যে সবচেয়ে বড় টুইস্ট ছিল ইন্ডিয়ার খোলা বর্ডার এবং সেই বর্ডারের পাশে থাকা ভারত বাংলাদেশ উভয় দেশের মুসল্লির মসজিদ। এটা হলো বর্ডার। এখানে যে পিলারটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভাজক। একটু সামনে গেলেই ভারতের প্রথম বাড়ি, সাথে আছে গোয়াল ঘর। এখানে গরুর চনাগুলো বাংলাদেশে এসে পড়ে। কত বড় খারাপ! এটি হলো বিজিবির নির্দেশ বোর্ড। আমরা এখন যাচ্ছি বর্ডারের অন্য দিকে। পাশেই আছে বাংলাদেশের শেষ বাড়ি। এদিকে ছোট একটা পুকুর আছে। এটা হলো শেষ বাড়ি। বাঁশঝাড়ের পাশ দিয়ে আমরা এলাম অন্য দিকে, যেখানে ভারতের প্রথম পদক্ষেপেই রয়েছে বিরাট এক দিঘি। এই দেখুন, বিরাট এই দিঘি। দূরে কিছু ক্ষেত খামার দেখা যায়, বিশাল ক্ষেত, চাষও হয়। সম্ভবত এগুলো বাংলাদেশেরই ছিল। পরবর্তীতে ভারত সেগুলো দখল করে নিয়েছে। দূরে আরও একটা মাঠ আছে। এদিকে তালহা বলছে সে নাকি পানিতে নামবে, এই দিঘির পানিতে। আমি বললাম, তুমি পানিতে নামলে তো ভারতে চলে যাবে। আসলেই বর্ডারের যে অবস্থান, এই জায়গায় দাঁড়ালে বাংলাদেশ আর এই জায়গায় দাঁড়াইলেই ভারত। বিস্তৃত অঞ্চল, বোঝার উপায় নেই যে এই দিকে বাংলাদেশ আর এই দিকে ভারত। আর এটা হলো বাংলাদেশের একটি পুকুর। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে পড়ে এই পুকুরটি। বর্ডার খোলা থাকা সত্ত্বেও অন্যদিকে যেতে ভয় লাগে, না জানে কখন আবার বিএসএফ এসে গুলি মেরে দেয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা এক্সপ্লোর করব সেই প্রতীক্ষিত মসজিদ, যার জন্যই মূলত আমাদের এখানে আসা। এটা এমন একটা মসজিদ যেখানে ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষ একই আজান ও একই ইমামতিতে নামাজ পড়ে থাকে। বাংলাদেশের কুড়িগ্রাম ও ভুরুঙ্গামারীর বর্ডার ঘেঁষে অবস্থিত ঐতিহাসিক এই মসজিদটি 1820 সালে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং কিছুদিন কাজ চলার পর আর কাজ করতে দেয়া হয়নি মসজিদের। প্রতি রাতে এখানে পাহারা দেয়া হয় শুধু এজন্য যাতে মসজিদের কাজ আর অগ্রসর না হয়। এই হলো সেই মসজিদ। মাঝপথে কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে মসজিদের ভিতরে এই অবস্থা। তবে মসজিদটি এখনও ব্যবহৃত হয় বিভিন্ন কাজে। তবে পিছনে এরই একটি শাখা রয়েছে, বেশ ছোট পরিসরে সেটা করা হয়েছে। কিছুক্ষণ পরে আমরা সেটাও দেখাবো ইনশাআল্লাহ। এখানে দেখুন ফ্যান রয়েছে, অর্থাৎ বিভিন্ন কাজে এটা এখনও ব্যবহৃত হয়। এখানে কিছু বোল, প্লেট জাতীয় জিনিসপত্র দেখা যাচ্ছে। এই মসজিদটি মূলত বাংলাদেশের মধ্যেই পড়েছে, তবে এদিকে আছে ভারত। বাড়িঘর দেখা যাচ্ছে জানালা দিয়ে। তো এই ছিল এই পাশের মসজিদ। পুরো মসজিদের নাম এখানে সাইনবোর্ডে লেখা আছে, দক্ষিণ পাশজানি ঝাকুয়াটারি জামে মসজিদ। স্থানীয়ভাবে ভারত বাংলাদেশ মসজিদও বলা হয়ে থাকে। জায়গার নাম হলো ফুলকুমার, পাথরডুবি, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম। এটাই এই অঞ্চলে বাংলাদেশের শেষ মসজিদ। সিঁড়ি দিয়ে নেমে বাম দিকে গেলেই একটা পুকুর আছে। মসজিদের সামনেই আছে ছোট একটা প্রাঙ্গণ। মসজিদটার সামনেই বর্ডার। এদিকে কিছুটা গেলেই এই যে এটা হলো বাংলাদেশের সীমানা। আর এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এটাই হলো এক ধরনের বর্ডার। পিলারের এই দিকে হলো বাংলাদেশ আর ওইদিকে হলো ভারত। এদিক দিয়ে যদি আমি একটু যাই তাহলেই ভারতে চলে যাব। বিএসএফ এর ভয়ে শুধু গেলাম না ওইদিকে। এই যে এখন ইন্ডিয়ায়, সামনে বাংলাদেশ। আবার হাঁটলেই চলে এলাম বাংলাদেশে। তা যা হোক, এদিকটা আমরা দেখলাম। এখন আমরা পিছনের মসজিদটা দেখব। এবার দেখুন, এটা হলো বর্ডারের পিছনে থাকা ছোট মসজিদটি। এটা মূলত আগে দেখানো ওই মসজিদেরই অংশ। ওই পাশে মসজিদ করতে না দেওয়ার কারণে এখানে এটা বানানো হয়েছে। দেখুন, এখানে আছে মসজিদের মিম্বর। মসজিদের ভিতরটা মলিন হওয়া সত্ত্বেও বেশ ছিমছাম ও পরিপাটি।
যদিও ডিজাইন বা রং এতটাও সুন্দর নয়, বহু প্রাচীন তো। এখানে বাংলাদেশি ও ভারত উভয় দেশের মানুষই নামাজ পড়ে থাকে। এদিকে ছোট মসজিদের সামনে অজু ইস্তেঞ্জাখানা আছে, বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। এদিকের দোকানগুলোতে ইন্ডিয়ার বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হয়। আমরা এখান থেকে বিভিন্ন জিনিস কিনেছিলাম। গাড়ি দিয়ে যাওয়ার সময় পাশে বিভিন্ন দোকানপাট পড়ে, দেখতেই পাচ্ছেন। বাহ, ইন্ডিয়ান জিনিস 25 রুপি, বাংলাদেশে বলে 50 টাকা। 3 লোক দিলে শেষ একটুকা জিনিস, আর দাম বলে 50 টাকা। বর্ডার থেকে ফিরে আসার পথে একটা কওমি মাদ্রাসা পড়ে, তো ফেরার সময় সেই মাদ্রাসায় আমরা গাড়ি থামিয়ে পরিদর্শন করেছি এবং মাদ্রাসার মসজিদে জোহরের নামাজ পড়েছি। তো চলুন আমরা একটু মাদ্রাসা ঘুরে দেখি। প্রথমেই মাদ্রাসাটার নাম দেখে নিই। আমরা আগেই ভিতরে চলে এসেছিলাম, তো বাইরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এটা মাদ্রাসার মূল ফটক, উপরে নাম লেখা আছে। নাম হলো দক্ষিণ বাঁশজানি হুসাইন আহমদ কওমিয়া মাদ্রাসা। 1883 সালে এর স্থাপনা। এটি ফুলকুমার নামক এলাকায় অবস্থিত। মাদ্রাসার সামনে বিশাল এক প্রাঙ্গণ রয়েছে। ঢুকলেই বাম দিকে আছে কিতাব বিভাগ। এখানে মাদ্রাসায় ছুটি চলছে, এজন্য শুরুতে আমরা খোঁজখবর কিছু নিতে পারিনি। যদিও পরে হিফজখানার কিছু ছাত্র দেখে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলল কিতাবখানায় কাফিয়া জামাত পর্যন্ত রয়েছে। এই হলো কিতাব বিভাগের ভবন, আর এটার পাশে এটা সম্ভবত কোয়ার্টার। সামনে লাইট জ্বলছে। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছিল, তাই কাদা আছে অনেক। এখানে দেখা যাচ্ছে মাদ্রাসা মসজিদ, কুয়েতি সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের উদ্যোগে নির্মিত। লেখা রয়েছে মাজমা আল বারাকা জামইয়াতুশ শারিকা আল খায়রিয়া, এই আর কি। এপাশে আবার একটা ওজুখানা আছে, শুকনো, দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন যাবত এটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দেখি তো পানি আছে নাকি। আমার তো আবার পানি লাগবে, পায়ে কাদা লেগেছে। না, এখানে পানি নেই। আচ্ছা, এটা সম্ভবত মসজিদের। যাক, মাদ্রাসার সামনে দেখা যাচ্ছে কচু ক্ষেত, ভালোই বড় কচু ক্ষেত। ওদিকে টাঙ্কি আছে একটা, সাথে ওজুখানাও আছে দেখা যাচ্ছে। পানি থাকতে পারে, গিয়ে দেখি। পানি দরকার আমার। যাই হোক, এখানে মাদ্রাসার ক্যাম্পাস শেষ। সম্ভবত এদিকে অন্য কিছু দেখা যাচ্ছে, তো দেখি পানি আছে নাকি। না, এখানেও পানি নেই। অনেকদিন যাবৎ মাদ্রাসা বন্ধ, তো সম্ভবত এজন্য এখানে পানি নেই। এদিক দিয়ে কিছু দূর গিয়ে আরেকটা ওজুখানা আছে। এদিকে কিছু শুকনো পাতা বা ডালপালা পড়ে আছে দেখা যাচ্ছে। এই পাশে ইস্তেঞ্জাখানা আছে, আর এইদিকে ওজুখানা আছে। তারপর এইদিকে এই পাশে আছে হিফজ ও মক্তব বিভাগ। দেখুন, এই যে ওইটা হলো কিতাব বিভাগ, আর এটা হলো হিফজ বিভাগ। তো এই ছিল মূলত পুরো মাদ্রাসাটা। মাদ্রাসার যে মসজিদ রয়েছে সেটাতে আমরা চেয়েছিলাম নামাজ পড়বো, এই জন্য ভিতরে ঢুকেছিলাম। গিয়ে দেখি প্রচণ্ড ময়লার আস্তর পড়ে আছে আশেপাশে। সাথে এমনি তো গরম, আবার রুম আবদ্ধ থাকায় আলাদা রকমের একটা ভ্যাপসা গরম ছিল। ফ্যান চালাতে গিয়ে দেখি কারেন্ট নেই। এত গরম, আবার কারেন্ট নেই। পরে এক ছাত্রকে দেখে জিজ্ঞাসা করলাম, কি কারেন্ট নেই? সে বলল না। তখন আমরা বাইরে চলে গেলাম। রাস্তার পাশের সঙ্গে একটা মসজিদ ছিল, সেই মসজিদে নামাজ পড়েছি। বের হয়ে আমরা এই মসজিদে এসেছি। এই মসজিদে এসে আমরা নামাজ পড়লাম। কারেন্ট না থাকায় গরমে বেশ কষ্ট হয়েছিল। প্রচণ্ড রোদ, টকবকে সূর্য, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেখতেই পাচ্ছেন। এদিকে আছে বাঁশছানি পীর সাহেব হুজুরের মাদ্রাসা, 2 তলায় মাদ্রাসা এটা। তারপর ওইদিকে আছে জামাতে ইসলামের নির্বাচনী কার্যালয়। এখন দেখুন বর্ডার থেকে ফিরে আসার সময়ের কিছু চিত্র।
এই বাসে করে আমরা ফিরে এসেছি। মজার ব্যাপার হলো, যাওয়ার সময় ভাড়া লেগেছিল 21,000 টাকা আর আসার সময় 70,000 টাকা। অর্থমূল্যের এত বিশাল ব্যবধানের কারণ হচ্ছে, প্রথমটা ছিল স্বাভাবিক কুড়িগ্রামের বাস, আর ফিরে আসার সময়ের বাসটি ছিল ঢাকা অঞ্চলের রিজার্ভ বাস। এছাড়াও সিট 41 থাকা সত্ত্বেও আমরা প্রথমবার গিয়েছিলাম 58 জন আর দ্বিতীয়বার এসেছি 71 জন। প্রথমবার মাঝখানে পলিথিন বিছিয়ে নিচে বসে গিয়েছে কয়েকজন, আর দ্বিতীয়বার কতগুলো মোড়া নিয়ে আসা হয়েছিল, সেগুলোতে বসে কয়েকজন যাত্রা করেছে। যাওয়ার পথে বলার মতো তেমন কোনো কাহিনী না থাকলেও ফেরার পথে বেশ কয়েকটি কাহিনী রয়েছে। যেমন যাওয়ার সময় এতটা জ্যাম ছিল না, বেশ টেনেই চলে যাওয়া গিয়েছিল, কিন্তু ফেরার পথে প্রচুর জ্যাম ছিল। আবার জ্যামের কারণে গাইবান্ধার দিকে মূল রাস্তা দিয়ে না গিয়ে ভিতরের অন্য এক রাস্তা দিয়ে যেতে হয়েছে। আবার ফেরার সময় পথিমধ্যে বিভিন্ন জায়গায় ঝামেলা হয়েছে, একবার গাড়ি ছাড়ার আগে মোড়া নিয়ে। আবার বগুড়া যখন ফজরের নামাজ পড়লাম ভিতরের এক মসজিদে, তখন কেউ কেউ মনে করেছিলেন যে এক ব্যক্তি আসেননি। তো এইটা নিয়ে কতক্ষণ কথাবার্তা হলো, কয়েকজন খুঁজতেও গেল, কিছুক্ষণ পরে জানা গেল যে সেই ব্যক্তি গাড়ির ভিতরেই রয়েছে। তারপর এই নিয়ে আরও কতক্ষণ, বেশ কিছুক্ষণ পরে গাড়ি ছাড়লো। এরপর আমরা টাঙ্গাইল এসে নাস্তা করার জন্য একটি হোটেলে থেমেছিলাম, রাবনা বাইপাসের কাছে টিপটপ রেস্টুরেন্ট সেটা। সেখানে আবার 1 ঘন্টা লেগেছে বিভিন্ন ঝামেলার কারণে। যাই হোক, রাতে গাড়ি ছেড়েছিল 8:30টায়। তারপর 14 ঘন্টার বিশাল জার্নি শেষে আমরা বেলা 11টার দিকে বাড়িতে এসে পৌঁছেছি। বগুড়া যখন ফজরের নামাজের জন্য অজু করে এসেছি, তখন এক ব্যক্তি আমাকে সামনে পাঠিয়ে দিলেন নামাজ পড়ানোর জন্য। এদিকে আমার নামাজ পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই, পরে কোনো রকম পড়ালাম। এদিকে হাতে সময়ও ছিল না, তাই দ্রুতই পড়াতে হয়েছে। ফেরার সময় যমুনা সেতুতে কিছু হার্ড শট নিয়েছিলাম, সেগুলো দেখতে পারেন এখানে।
আজকের মতো এখানেই শেষ করছি আমাদের কুড়িগ্রাম সফরের কাহিনী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।